তো এই গল্পে শুরু হয় পুলিশ একাডেমি থেকে। আমরা দেখতে পারি এখানে ছেলে মেয়েরা 4 বছরের ট্রেনিং করার জন্য এসেছিল। এখানে কিজুল নামের একটা ছেলে তার মাকে গুড বাই বলে এবং হিউল নামের একটা ছেলে তার বাবাকে গুড বাই বলে মধ্যে চলে আসে। এরপরে একাডেমিতে প্রথমেই তাদের চুল ছোট করে দেয়া হয়। আমরা দেখতে পারি কিজুন তার চুলগুলো না কাটার জন্য রিকোয়েস্ট করা শুরু করে, তবে অফিসার তার কোনো কথা না শুনে তার চুলগুলো কেটে ছোট করে ফেলে। তবে যখন হিউল মজা করে চুল কাটার জন্য বসে পড়ে তখন বেশি কথাবার্তা বলার জন্য অফিসার তাকে রাগারাগি করা শুরু করে আর তার চুলগুলো অনেক বেশি ছোট করে ফেলে। এরপরে যখন তাদেরকে মিটিংয়ে নিয়ে যাওয়া হয় তখন অফিসাররা তাদেরকে বুঝিয়ে বলে যে আসলে তাদের অ্যাডমিশন তখনই করানো হবে যখন তারা 2 সপ্তাহের কঠিন একটা ট্রেনিং কমপ্লিট করতে পারবে। এরপরে অফিসার তাদেরকে বলে গত বছর প্রায় 107 জন ছিল, তাদের মধ্যে 6 জন পালিয়ে গিয়েছিল। এরপরে ইউনিভার্সিটিতে আসার পরে জেও নামের একটা ছেলে তাদের সবাইকে বলে যে আসলে সে পুলিশ অফিসার হতে চায় এই জন্য কারণ তার বাবা একজন পুলিশ অফিসার। এরপর সে কিজুনকে জিজ্ঞেস করে সে কেন পুলিশ অফিসার হতে চায়, তবে কিজুন অনেক চিন্তা করার পরেও কোনো উত্তর দিতে পারছিল না। এরপরে পরদিন থেকেই তাদের ট্রেনিং শুরু করিয়ে দেয়া হয়। আমরা দেখতে পারি তাদেরকে কঠিনভাবে ট্রেন করা হচ্ছিল। এরপর একদিন যখন তাদেরকে খাবার দেয়া হয় তখন খাবারে কিজুল শুধুমাত্র 2টা সসেস পায়। যদিও সে আরও কিছু সসেসের জন্য রিকোয়েস্ট করা শুরু করে, তবে ইনচার্জ তাকে সরাসরি না করে দেয়। এরপর যখন সে হিউলের সামনে গিয়ে বসে তখন সে দেখতে পারে হিউল তার সসেসগুলো খাচ্ছিল না। হিউল তাকে বলে এগুলোতে লবণ বেশি হয়, এই জন্য আমি এগুলো খাই না। এইটা শোনার সঙ্গে সঙ্গেই সে হিউলের সসেসগুলো নিয়ে খাওয়া শুরু করে। এরপরে ট্রেনিংয়ের মধ্যে তারা একে অন্যকে বুলি করা শুরু করে। আমরা দেখতে পারি হিউল তাকে মিডল ফিঙ্গার দেখায় আর কিজন তাকে গালাগালি করা শুরু করে। এরপরে 2 সপ্তাহ ট্রেনিংয়ের শেষের দিনে তাদেরকে একটা উঁচু পাহাড়ে উঠে 1 ঘন্টার মধ্যে আবারও ফেরত আসতে বলা হয়। যখন তারা ব্যাক করছিল তখন হিউলের পা মচকে যায়, যেই জন্য তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। সে কোনোভাবে হেঁটে আসতে পারছিল না। যদিও সে একে একে সবার কাছেই সাহায্য চাওয়া শুরু করে, তবে কেউই তাকে সাহায্য করছিল না। হিজও তাকে এটা বলে চলে যায় যে তোমার সময়টাই খারাপ চলছে, সো এখানে বসে থাকো। যদিও কিজুনও তাকে দেখার পরে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তবে হিউল তাকে বলে যেহেতু সে তাকে সসেস খাইয়েছে এই জন্য তাকে তার সাহায্য করা উচিত। তবে কিজুন রাগ হয়ে তাকে বলে যে এমনিতেও তুমি সেগুলো খেতে না। এরপর যখন হিউল তাকে মিট খাওয়ানোর অফার দেয় তখন পেটু কিজো কোনোভাবেই না করতে পারে না। এই জন্য সে তাকে পিঠে করে নিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে আসা শুরু করে। এই জন্য তার আসতে অনেক দেরি হয়ে যায়। আর যখন এখানের ইনচার্জ তাদের লেট হওয়ার কারণ জিজ্ঞেস করে তখন হিজো বলে যে আমার পা মচকে গিয়েছিল, এই জন্য কিজো আমাকে সাহায্য করে আমাকে পিঠে করে এখানে নিয়ে এসেছে, এই জন্য আমি বলতেই পারি কিজো ফিট। তবে এইটা শোনার পরে ইনচার্জ তাদের সবাইকে জিজ্ঞেস করে যে কে কে দেখতে পেয়েছিলে যে হিজোর পা মচকে গিয়েছে। তখন সবাই হাত তোলে। তবে এইটা শোনার পরে ইনচার্জ অনেক বেশি রাগ হয়ে যায়। সে তাদের সবাইকে বলে যে তোমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। পুলিশ অফিসার হওয়ার মানে এই না যে তুমি শুধু সরকারি ডিউটি করবে, তোমার মধ্যে মনুষ্যত্ব থাকাটা জরুরি। তোমরা সবাই তোমার বন্ধুকে বিপদে দেখার পরেও সাহায্য করনি, শুধুমাত্র কিজু তার বন্ধুকে সাহায্য করেছে। তোমাদের কারোই পুলিশ হওয়ার যোগ্যতা নেই, কারণ তোমরা অন্য মানুষকে সাহায্য করতে একেবারেই পছন্দ করো না। এই জন্য ম্যাডাম তাদের সবাইকে শাস্তি হিসেবে আরও একবার পাহাড়ে উঠে ব্যাক করার জন্য বলে। আর তাদের সবাইকে বলে যে এই শাস্তিটা মনে রাখবে, এইটা তোমাদের সারা জীবনের একটা শিক্ষা। আর যখন কিজো এই জিনিসগুলো দেখতে পারে তখন তার হাসি পেয়ে যায়। এরপরে যখন তারা দুজন ম্যাডামের কাছে অ্যাডমিশনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ম্যাডাম তাদেরকে স্যালুট করে সেখান থেকে চলে যায়, মানে তাদের দুজনের অ্যাডমিশন হয়ে গেছে। আমরা দেখতে পারি কিজন খুশিতে পাগলের মতো হয়ে গিয়েছিল। এরপর যখন তারা দুজন আবার হোস্টেলে ব্যাক করে তখন এইবার তারা ফাইট করার জায়গায় তারা দুজন ভালো ভালো কথাবার্তা বলা শুরু করে। এখানে হিউল বলে যে আমি সিওল হাই স্কুল থেকে পড়ালেখা করেছি। এটা শোনার পরে কিজন বলে যে বাহ, তুই তো খুব ভালো স্কুল থেকে পড়ালেখা করেছিস, তুই এখানে কি করছিস? তোর তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। তখন হিউল তাকে বলে যে আমার অন্যান্য বন্ধুরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চলে গিয়েছে, তবে আমি একটু ভিন্ন কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই আমি পুলিশ একাডেমিতে এসেছি। তবে এগুলো শোনার পরে কিজল তাকে বলে যে তোর কথাবার্তা শুনে মনে হয় তুই নাম্বার 1 বলদ। তবে এরপরে হিউল তাকে জিজ্ঞেস করে যে তুই পুলিশ একাডেমিতে কেন এসেছিস? তখন কিজু তাকে বলে যে আমার বাবার অনেক আগেই মৃত্যু হয়ে গেছে, ছোটবেলা থেকেই আমার মা আমাকে বড় করেছে, আমার স্কুলের ফিস দেওয়ার মতো টাকাও আমার মায়ের কাছে ছিল না, এই জন্য আমি পুলিশ একাডেমিতে চলে এসেছি, কারণ এখানে তো ফিসও লাগে না, এখানে এমনিতেও আমার পড়ালেখা হয়ে যাবে আর তাছাড়া পুলিশের একটা চাকরিও পেয়ে যাব, এই জন্যই আমি এখানে এসেছি। তবে এরপরে কিজন তাকে বলে আচ্ছা ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো বাদ দিই, তুই আমাকে মিট কবে খাওয়াবি সেটা আমাকে বল, কারণ খাবার দাবারের মামলায় আমি একেবারেই ছাড় দেই না। আর তখন ইজু বলে যে হ্যাঁ আমি অবশ্যই তোকে খাওয়াবো, তবে একটু ওয়েট করতে হবে। এরপর তারা দুজন একে অন্যের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলে আর তারা বলে আজকে থেকে তারা একে অন্যের বন্ধু। এরপরে পরদিন সকালবেলা তাদের সবার অ্যাডমিশন হয়ে যায় আর তাদের 4 বছরের ট্রেনিং শুরু করিয়ে দেওয়া হয়। আমরা জানতে পারি এই 4 বছরে তাদেরকে বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন আইন সম্পর্কে শেখানো হবে এবং পুলিশ হওয়ার জন্য যা যা জরুরি সেই সমস্ত ব্যাপারে ট্রেনিং করানো হবে। এমন করেই পুরো 2টা বছর পার হয়ে যায়।
কিজুন এবং সিওল দুজন একই রুমের মধ্যে থাকা শুরু করে দিয়েছিল। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজিয়ে তাদের সবাইকে ঘুম থেকে তোলা হয়, আর তারা দুজনও রেডি হয়ে সরাসরি ইউনিভার্সিটিতে চলে আসে। ইউনিভার্সিটিতে পড়ালেখায় হিওল অনেক বেশি এক্সপার্ট ছিল, অন্যদিকে মার্শাল আর্ট এবং বিভিন্ন ফাইটে কিজুল এক্সপার্ট ছিল। যদিও তারা শুরুতে যেমন এক্সাইটেড ছিল, বর্তমানে তাদের এক্সাইটেড অনেকটাই শেষ হয়ে গেছে, সব কিছুই তাদের কাছে বোরিং মনে হচ্ছে। তবে তবুও তারা দুজন একে অন্যের সাথে মজা করা বন্ধ করতো না। এরপর একদিন তাদের ডিফেন্স টিচার তাদেরকে ডিফেন্স শেখানো শুরু করে, যাতে করে তারা শত্রুদের হাত থেকে বাঁচতে পারে। তবে সে এমন অদ্ভুত ওয়েতে ডিফেন্স শেখাচ্ছিল, যেটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে ক্লাসের পরে কিজুল হিওলকে বলে যে আসলে এই টেকনিকটা কাজ করবে কিনা সেটা আমি নিজেও জানি না। এরপর তারা দুজন মিলে কথাবার্তা বলা শুরু করে যে এইবার ক্রিসমাসে তারা কি করবে। তখন হিওল বলে যে আগেরবারের মতো আমরা এইবারও সাইবার ক্যাফেতে যাব, সেখানে সময় কাটিয়ে চলে আসব। তবে তখন এখানে জিহো চলে আসে, আর সে মোবাইলে খুবই সুন্দর একটা মেয়ের ছবি দেখিয়ে তাদেরকে বলে যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এইবার ক্রিসমাসে আমি তার সঙ্গে সময় কাটাবো। তবে এইটা শোনার পরে তারা দুজন জিজ্ঞেস করে যে এত সুন্দর মেয়ে তুই পটালি কি করে, মানে কোথা থেকে পটালি। তখন জিও বলে যে আমি তোদেরকে কেন বলতে যাব, এইটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে তখন হিওল কিজুলকে বলে যে এখন তোর দায়িত্ব এই গাধার মুখ থেকে সত্যি কথা বের করার। এরপরে পরবর্তী তাইকোয়ান্ডো ম্যাচ কিজো এবং জিহনের মধ্যে হয়। এখানে কিজো জিহনকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। সে তাকে এমন এমন মুভসের মধ্যে আটকে ফেলছিল, বেচারা নড়তে পর্যন্ত পারছিল না। আর যখন সে তাকে জিজ্ঞেস করে তুই সত্যি কথা বল সেই মেয়েকে পটালে কি করে, তখন সে তাকে সত্যি কথা বলে দেয়। সে বলে দেয় যে এখানে একটা ক্লাব আছে, আর তাকে ক্লাবের অ্যাড্রেসটাও দিয়ে দেয়। এই জন্য পরবর্তীতে কিজো সেখান থেকে বেরিয়ে হিওলকে এই সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে যে এখানে একটা দামি ক্লাব আছে, যেই ক্লাবে অনেক সুন্দরী মেয়েরা আসে, যদি আমরা সেখানে যাই তাহলে কোনো না কোনো মেয়ে তো আমরা পটিয়ে ফেলতেই পারবো। তবে এগুলো শোনার পরে হিওল তাকে বলে যে আসলে সেই ক্লাবে যেতে অনেক টাকা লাগে, তাছাড়া মেয়েদের পেছনেও অনেক টাকা খরচ করতে হবে, এত টাকা আমাদের কাছে নেই। তবে তখন কিজো তাকে বলে যে আমার মা বলতো মেয়েরা ছেলেদের হাসি দেখলেই পটে যায়, সো এই জন্য সে তাকে একটু হাসার জন্য বলে। তবে যখন হিওল তাকে হেসে দেখায় তখন সে তাকে বলে যে বাহ তুই তো নায়কের মতো দেখতে, কিন্তু হিওল তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে সমস্ত ব্যাপারটা শেষ করে দেয়। তবে তখন কিজো তাকে বলে যে আসলে জিহোর মতো গাধা যদি একটা মেয়ে পটাতে পারে তাহলে আমরা কেন পারবো না, আমরা তো তার চেয়ে শতগুণে ভালো আছি। আর এমন করেই তারা দুজন ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে এইবার ক্রিসমাসে তারা সেই ক্লাবে যাবে এবং যেই কোনো ওয়েতে মেয়ে পটানোর ট্রাই করবে। এরপরে ক্রিসমাসের দিন যখন তারা ভালো করে গোসল করে কাপড় পরতে যায়, তখন তারা খুঁজে দেখতে পারে তাদের কাছে ভালো কোনো কাপড় চোপড় নেই। এই জন্য তারা দুজন চলে আসে জিহোর রুমের মধ্যে, আর এখানে তার আলমারি খুলে জ্যাকেট বের করে ফেলে। তবে জিহো কোনোভাবেই তাদেরকে জ্যাকেট দিতে চাইছিল না, সে বলছিল তোদের মতো গরিবের গায়ে এত দামি জ্যাকেট মানাবে না। তবে তখন কিজো তাকে বলে যে তুই আসলে চাসটা কি করলে তুই জ্যাকেট দিবি। তখন সে বলে যে আমি কখনো টাইকোয়ান্ডো ম্যাচে তোকে হারাইনি, সো আমি চাই তোকে একবার হারাতে। এই জন্য কিজো রাজি হয়ে যায়, আর জিহো তাকে জ্যাকেটও দিয়ে দেয়। তবে জ্যাকেট পরার পরেও তারা দেখতে পারে তাদের কাছে কোনো পারফিউম নেই। এই জন্য তারা যেই রুমে কাপড় রাখা হয় সেই রুমে চলে আসে, আর এখানে এসে নিজেদের গায়ে অনেকগুলো স্প্রে মেরে নেয়। এরপর তারা প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে কোনো রকমে ক্লাবে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। রাতের বেলায় তারা ক্লাবে চলে আসে, আর এখানে গার্ডদেরকে তারা আইডি কার্ড দেখিয়ে বলে যে আমরা একটা স্পেশাল মিশনে এখানে এসেছি, আর এমন করে তারা ভেতরে যাওয়ার পারমিশনও নিয়ে ফেলে। এরপর যখন তারা মধ্যে আসে তখন তারা দেখতে পারে খুবই ফেমাস দুইটা সিঙ্গার এখানে অলরেডি চলে এসেছিল, আর তারা গান গাচ্ছিল। আর ক্লাবের এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পরে তারা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর যখন হিওলকে একটা মেয়ে হাই ফাইভ দিয়েছিল তখন সে কিজোকে বলে তুই ওইদিকে যা, আমি এইদিকে যাই। এরপর সে গিয়ে মেয়েদের সামনে অদ্ভুতভাবে নাচা শুরু করে। তবে মেয়েরা যখন তাকে এমন নাচতে দেখতে পারে তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিজুল একটা মেয়েকে পটানোর ট্রাই করে, তবে সেই মেয়ে তার সাথে কথা না বলে উল্টো তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলা শুরু করে। আর অন্যদিকে যেহেতু হিওলের ডান্স দেখে সমস্ত মেয়েরা পালিয়ে যাচ্ছে, এই জন্য সে বাইরে এসে কিজুলকে বলে যে আসলে তোর হাসির ট্রিক দিয়ে মেয়ে পটানো যায় না, আমার হাসি দেখলে উল্টো মেয়েরা পালিয়ে যায়। আর এই সমস্ত কথাবার্তাগুলো যখন তারা বলছিল তখনই হিউলের কাছে পেছন থেকে মাতাল একটা মেয়ে চলে আসে, আর সে এসে বলে তুমি দেখতে কত সুন্দর, এইটা বলে সে তাকে ডান্স করার জন্য ট্রেনের মধ্যে নিয়ে যায়। তবে এইটা দেখার পরে কিজুল চিৎকার করে বলে যে আমি কেন কোনো মেয়ে পটাতে পারছি না। তবে এরপরে যখন হিউল সেই মেয়েটার সঙ্গে ডান্স করা শুরু করে তখন একটু পরেই মেয়েটার বয়ফ্রেন্ড এখানে চলে আসে। আসলে এই মেয়েটার নেশার মধ্যে হিউলকেই তার বয়ফ্রেন্ড মনে করছিল, এই জন্য তার বয়ফ্রেন্ড হিউলকে মারারই ট্রাই করছিল। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলে। তবে হিউল অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর তার মেয়ে পটানোর চিন্তা ভাবনা থেকেও সে সরে এসেছিল।
আর তখন এদিকে কেজুল আরও একটা মেয়েকে পটানোর জন্য চলে আসে। এবার সে তার সঙ্গে কথাবার্তা বলে অলমোস্ট মেয়েটাকে পটিয়েই ফেলেছিল। তবে যখন এই মেয়েটা জানতে পারে যে কেজুল পুলিশ অফিসার হতে যাচ্ছে, তখন এই মেয়েটা তাকে বলে যে তুমি যেই বেতন পাবে সেটা দিয়ে তো আমার 10 দিনের খরচও হবে না, তুমি গরিব, সারা জীবন গরিবই রয়ে যাবে। এইটা বলে সে এখান থেকে চলে যায়। আর এগুলো দেখার পরে কেজুল অনেক বেশি আপসেট হয়ে যায় আর সে বুঝতে পারে তাকে দিয়ে মেয়ে পটানো হবে না। এই জন্য তারা দুজন খুবই আপসেট হয়ে পাশের একটা দোকানে চলে আসে আর এখানে বসে ড্রিঙ্ক করা শুরু করে। এখানে কেজুল হিওলকে বলে যে আসলে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা আমার মন থেকে চলে গিয়েছে, আমি গরিব এই জন্য আমি বাধ্য হয়ে পুলিশ একাডেমিতে এসেছিলাম, তবে তুই তো তোর ইচ্ছাতে এসেছিলি। তখন হিওল বলে যে হ্যাঁ, আমি আমার ইচ্ছাতেই এসেছিলাম, যদিও এখানে আমরা মেয়ে পটাতে এসেছি কিন্তু মেয়ে পটাতে পারিনি, তাহলে চল আমরা সাইবার ক্যাফেতে যাই। এরপর যখন তারা এখান থেকে বেরিয়ে সাইবার ক্যাফের দিকে যাওয়ার ট্রাই করে তখন তারা রাস্তায় আরও একটা মেয়েকে দেখতে পারে। তখন কেজুল তাকে বলে যে এইটা হয়তোবা গডের কোনো সিগন্যাল হতে পারে, সে হয়তোবা এই মেয়েটাকে আমাদের জন্য পাঠিয়েছে। তবে হিওল বলে যে আচ্ছা ঠিক আছে, যদি এই মেয়েটা পেছনের দিকে ঘুরে তাকায় তাহলে আমরা মনে করবো এটা সত্যিই গডের একটা সিগন্যাল। আর এই মেয়েটা সত্যি সত্যিই পেছনের দিকে ঘুরে তাকায়। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা যেই কোনো ওয়েতে মেয়ের নাম্বারটা নেবে। এই জন্য তারা এই মেয়েটাকে ফলো করা শুরু করে। হিওল কেজলকে বলে যে যেহেতু তুই আমার চেয়ে বেশি হ্যান্ডসাম, এই জন্য তুই গিয়ে নাম্বারটা নিয়ে আয়। তবে যখন তারা সিদ্ধান্ত নিতে পারছিল না কে সেই মেয়েটার নাম্বার আনতে যাবে, তখন তারা রক পেপার সিজারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করে। তবে তখন তারা দেখতে পারে কিছু লোক সেই মেয়েটাকে বেউস করে একটা গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। যদিও তারা মেয়েটাকে বাঁচানোর জন্য পেছন পেছন দৌড়ানো শুরু করে, তবে গাড়ির স্পিড অনেক বেশি হওয়ার জন্য তারা আর কোনোভাবে কিছু করতে পারছিল না। এই জন্য তারা দ্রুত পুলিশ হেল্পলাইনে কল দেয়। হিওল সেই গাড়ির নাম্বারটা বলে দিলেও পুলিশ সেই গাড়িটাকে খুঁজে পায় না। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা পাশের পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করবে। আর যখন তারা দৌড়ে কমপ্লেন করার জন্য পাশের পুলিশ স্টেশনে চলে আসে, তখন একটা অফিসারের সাথে কথাবার্তা বলে তারা জানতে পারে যে আজকে শহরের এমপির নাতি হারিয়ে গিয়েছে। এই জন্যই অফিসার তাদেরকে বলে যে সমস্ত পুলিশ ফোর্স এখন সেটা নিয়ে কাজ করছে। তোমরা তো খুব ভালো করেই জানো, যদি এমপির নাতিকে আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের চাকরি থাকবে না। তবে তখন হিওল অফিসারকে বলে যে কিন্তু আমরা তো ক্লাসে শিখেছি একটা মেয়ে কিডন্যাপ হওয়ার 7 ঘন্টা পরে ডেঞ্জার আরও বেড়ে যায়। কিন্তু তখন সেই অফিসার বলে যে হ্যাঁ, আমি এটা খুব ভালো করে জানি, কিন্তু আমাদেরকে এখন এই কাজটা করতে হবে। আর আশা করছি 7 ঘন্টার মধ্যে মিনিস্টারের নাতিকে খুঁজে বের করে ফেলবো, এরপর তোমার সাথে আমি সেই মেয়েকে খোঁজার জন্য যাব। এইটা বলে সে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে হিওল আর কেজুল অনেক বেশি আপসেট হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এখন তারা কী করবে। এই জন্য কেজুল হিওলকে বলে যে চল আমরা দুজন মিলেই কেসটাকে সমাধান করার ট্রাই করি, কারণ যদি আমরা সেই মেয়েটাকে খুঁজে বের না করি তাহলে সেই মেয়েটার সাথে অন্য কিছু হয়ে যেতে পারে। তখন হিওল তাকে বলে যে কিন্তু আমরা তো শুধুমাত্র ট্রেনিং নিচ্ছি, আমরা তো এখনও পুরোপুরি পুলিশও হইনি, আমরা কিভাবে কেস সমাধান করব। তখন কেজুল তাকে বলে যে তোর ব্রেইন অনেক শার্প, তুই সমস্ত ব্যাপারগুলো ভালো করে সমাধান করতে পারবি। আর তাছাড়া আমি যেহেতু টাইকোয়ান্ডো অনেক ভালো পারি, এই জন্য আমাদের দুজনের কম্বিনেশন খুব ভালোভাবে কাজ করবে। এই জন্য ফাইনালি তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা এই কেসটাকে সমাধান করবে। হিওল বলে যে চলো তাহলে প্রথমে আমরা সেই জায়গায় চলে আসি যেখান থেকে কিডন্যাপিংটা হয়েছিল। এরপরে তারা দুজন দৌড়ে সেই স্পটে চলে আসে যেখান থেকে মেয়েটা গায়েব হয়েছিল। এখানে এসে হিওল বলে যে যেহেতু গাড়িটা আগে থেকেই এখানে দাঁড়িয়েছিল, তার মানে প্ল্যানিং করেই তাকে কিডন্যাপ করা হয়েছে। এখানে তারা মেয়েটার ফেলে যাওয়া একটা পলিথিনও পেয়ে যায় যেটার মধ্যে কিছু খাবার ছিল। এই জন্য তারা খাবারগুলো নিয়ে দৌড়ে আশেপাশের দোকানগুলোতে যায় এবং জিজ্ঞেস করা শুরু করে সেই খাবারগুলো তাদের কিনা। আর অনেক খোঁজাখুঁজি করার পরে তারা আসল রেস্টুরেন্টটা পেয়ে যায়। আর এই দোকানের মহিলা খাবারগুলো চিনে ফেলে। আর যখন তারা সেই মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করে যে একটা মেয়ে পিঙ্ক জ্যাকেট পরা ছিল, একটু লম্বা, একটু ফর্সা, তখন এই মহিলাও সেই মেয়েটাকে চিনতে পারে। সে বলে যে হ্যাঁ, সেই মেয়েটা তো মাঝে মধ্যেই আমার কাছে খাবার নেওয়ার জন্য আসে। তবে যখন তারা সেই মেয়েটার অ্যাড্রেস জিজ্ঞেস করে তখন সেই মহিলা বলে যে অ্যাড্রেস তো আমি জানি না, তবে সে হয়তোবা ওই ফ্যাক্টরিতে কাজ করে, কারণ তাকে আমি ওই ফ্যাক্টরির বেসমেন্টে একদিন দেখতে পেয়েছিলাম এবং সেখানে তার সঙ্গে আমার কথা হয়েছিল। এই জন্য তারা দুজন সেই মহিলাকে থ্যাংক ইউ বলে দৌড়ে চলে আসে সেই ফ্যাক্টরির কাছে। তবে এই বিল্ডিংয়ের সামনে আসার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এইটার মধ্যে উল্টাপাল্টা কোনো একটা কাজ হয়। আসলে এটা একটা কান পরিষ্কার করার দোকান ছিল যেখানে মেয়েরা কোলে শুইয়ে কান পরিষ্কার করত, আর এটা ইললিগ্যাল ওয়েতেও চালানো হচ্ছিল। যদি তারা মধ্যে যায় আর কোনো পুলিশ অফিসার তাদেরকে ধরে ফেলে তাহলে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেয়া হবে, মানে তাদের সারা জীবনের ক্যারিয়ার নষ্ট। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা একজন মধ্যে যাবে এবং একজন বাইরে থেকে পাহারা দিবে। তবে কে মধ্যে যাবে এইটা তারা সিদ্ধান্ত নিতে পারছিল না। এই জন্য তারা আবারও রক পেপার সিজার খেলে আর গেমের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায় কেজুল বাইরে থাকবে আর হিওল মধ্যে যাবে। তবে হিওল অনেক বেশি ভয় পাচ্ছিল, সে মধ্যে যেতে চাইছিল না। একটু পরে সাহস করে হিওল মধ্যে এসে একটা রুমের মধ্যে চলে আসে।
খুব শীঘ্রই খুবই সুন্দর একটা মেয়ে তার সামনে চলে আসে, আর এই মেয়েটাকে দেখার পরে সে পুরো ফ্ল্যাট হয়ে যায়। একটু পরেই সে মেয়ের কোলে শুয়ে কান পরিষ্কার করা শুরু করে। তবে অন্যদিকে কিজল, যে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, সে একটা লোককে খাবার খেতে দেখতে পারে। যেহেতু কিজল হচ্ছে পেটুক একজন মানুষ, এই জন্য সে আর সহ্য করে থাকতে পারে না। সে সেই দোকানে চলে যায় খাবার খাওয়ার জন্য। তবে তাদের ভাগ্য অনেক খারাপ ছিল, কারণ খুব শীঘ্রই সেখানে 2টা পুলিশ সেই দোকানে চেক করতে চলে আসে। তবে যখন কিজল এটা দেখতে পারে, তখন সে তার বন্ধুকে বাঁচানোর জন্য দৌড়ে সেই দোকানের কাছে চলে আসে, আর সেই 2টা পুলিশ অফিসারকে ঘুষখোর বলা শুরু করে। যদিও একজন পুলিশ অফিসার তার কথাকে ইগনোর করতে বলছিল, তবে তখন কিজল তাদের সামনে গিয়ে তাদেরকে ঘুষখোর বলা শুরু করে। এই জন্য তারা কিজলের পেছনে দৌড়ানো শুরু করে, মানে তারা কিজলকে ধরার ট্রাই করছিল। এদিকে কিজল নিজেকেই 2টা থাপ্পড় মারে, আর সে নিজেকে হুঁশে নিয়ে আসে। এরপর সেই মেয়েটার কাছে সেই মেয়েটার অ্যাড্রেস জিজ্ঞেস করা শুরু করে, আর খুব শীঘ্রই এই মেয়েটাও বুঝতে পারে সে কার কথা জিজ্ঞেস করছে। আসলে সেই মেয়েটার নাম ছিল হিজুল। এরপর এই মেয়েটা বাকি মেয়েদেরকে জিজ্ঞেস করে হিজুলের অ্যাড্রেস এনে তাকে দেয়। আর যখন হিজুল অ্যাড্রেস নিয়ে বাইরে আসে, তখন সে বাইরে পুলিশের গাড়ি দেখতে পারে। তার মনে হচ্ছিল হয়তোবা সে ধরা পড়ে গেছে। তবে তখনই কিজুল দৌড়ে তার সামনে আসে আর তাকে দ্রুত পালানোর জন্য বলে। এরপর তারা সেখান থেকে কোনো রকমে পালিয়ে দৌড়ে চলে আসে সেই অ্যাড্রেসে, যেই অ্যাড্রেসে সেই মেয়েটা থাকতো। এরপর যখন তারা দরজায় নক করে, তখন একটা ছেলে দরজা খুলে, আর যখন তারা জিজ্ঞেস করে তারা হিজুনকে খুঁজছে, তখন এই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। আর যখন তারা রুমের মধ্যে ঢোকার ট্রাই করে, তখন তারা দেখতে পারে অন্য একটা মেয়ে দরজার সামনে চলে এসেছে। তারা দুজন দৌড়ে রুমের মধ্যে যায়। তারা দেখতে পারে সেই ছেলেটা সেখান থেকে পালিয়ে গেছে। এই জন্য তারাও রাস্তায় এসে চারপাশে সেই ছেলেটাকে খোঁজা শুরু করে। তারা দুজন দুই দিকে গিয়ে ছেলেটাকে খোঁজা শুরু করে। তবে খুব শীঘ্রই হিউলের সামনে সেই ছেলেটা চলে আসে, আর সে চাকু দিয়ে হিউলকে ভয় দেখানোর ট্রাই করে। তবে হিউলও তার ডিফেন্স ক্লাসে শেখা সেই টেকনিকের সাহায্যে এই ছেলেটাকে আক্রমণ করে তাকে কাবু করে ফেলে। আর যখন কিজুল এই শব্দ শুনে দৌড়ে আসে, তখন হিউল তাকে বলে যে ডিফেন্স ক্লাসের সেই টেকনিকটা আসলেই কাজ করে। এরপরে হিউল তার নিজের মতো করে সেই ছেলেটাকে ধরে আর তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আর তখন তারা জানতে পারে যে এই ছেলেটা এবং হিজুল আরও 2টা মেয়ের সঙ্গে এই রুমের মধ্যে থাকতো। আর এই ছেলেটা হিউনজুকে কিডন্যাপারদের কাছে সেল করে দিয়েছিল, এই জন্যই কিডন্যাপাররা তাকে ধরে নিয়ে গিয়েছিল। আর এগুলো শোনার পরে কিজন এই ছেলেটাকে আচ্ছা রকম করে ধোলাই করে সেই কিডন্যাপারদের একটা ভিজিটিং কার্ড নিয়ে তাকে টেপ দিয়ে বেঁধে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারা চলে আসে আবারও হিজুনের রুমের মধ্যে, আর এখানে এসে তারা হিজুনের মতো আরও 2টা মেয়েকে দেখতে পারে। আর তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা জানতে পারে যে হিজুনের বাবা ছিল একজন নেশাখোর। সে সবসময় হিজুনকে মারধর করত, এই জন্যই হিজুন তাদের সঙ্গে এসে থাকা শুরু করেছিল। হিজুন বাধ্য হয়েই সেই জঘন্য চাকরিটা নিয়েছিল। এই জন্য তারা কান্নাকাটি করে তাদেরকে রিকোয়েস্ট করে বলে যাতে করে যেই কোনো ওয়েতে তারা হিজুনকে সেভ করে। আমরা দেখতে পারি হিউল আর কিজুনও তাদেরকে প্রমিস করে তারা যেই কোনো ওয়েতে হিজুনকে খুঁজে বের করে ফেলবে। এরপর তারা এই মেয়েদেরকে কিছু টাকা দিয়ে দ্রুত একটা সেফ জোনে চলে যাওয়ার জন্য বলে। আর তারা দুজন বেরিয়ে পড়ে সেই কিডন্যাপারদের কাছে যাওয়ার জন্য, কারণ তারা ভিজিটিং কার্ড থেকে লোকেশনটা পেয়ে গিয়েছিল। আসলে সেই জায়গাটা চায়না টাউন ছিল। তাদের ড্রাইভার বলে যে সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে অনেক ইল্লিগাল কাজ হয়, পুলিশও ভয়ে সেখানে যেতে চায় না। এরপরে যখন তারা চায়না টাউনের একটা বারে চলে আসে, তখন তারা সেই ছেলের মোবাইলের মাধ্যমে ভিজিটিং কার্ডের নাম্বারে কল দেয়। তারা দেখতে পারে এখানে একটা লোক ফোন রিসিভ করে, এই জন্য তারা দ্রুত মোবাইলটা কাট করে দেয়। তারা বুঝতে পারে যে এই লোকের সঙ্গে সেই ছেলের কোনো কানেকশন আছে। তবে যখন সেই লোকটা আবারও কল ব্যাক করে, তখন তাদের কাছে থাকা সেই ছেলের মোবাইলটা রিং করা শুরু করে। এই জন্য তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা তারা সেই ছেলের সঙ্গে কিছু একটা করেছে। এই জন্য তারা ধরে তাদের দুজনকে পেটানো শুরু করে। তারা জিজ্ঞেস করা শুরু করে সেই ছেলের মোবাইল তোমার কাছে কি করছে, তোমরা সেই ছেলের সাথে কি করেছো। তবে এগুলোর জন্য তারাও অনেক বেশি রাগ হয়ে যায়। এই জন্য তারা ধরে তাদেরকে ধোলাই করা শুরু করে। যেহেতু তারা পুলিশের ট্রেনিং করে ফেলেছিল, এই জন্য তারা খুব ভালো করে ডিফেন্স জানতো। এই জন্য সেই টেকনিকের ইউজ করে তারা তাদের সবাইকে কাবু করে ফেলে। এরপর তারা সেই লোকটাকে ধরে ধোলাই করে জিজ্ঞেস করে যে তারা হিজুনকে কোথায় লুকিয়ে রেখেছে। এরপর সেই লোকটা তাদেরকে একটা আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে নিয়ে আসে। আর এই রুমের মধ্যে আসার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এখানে হিজুনের মতো অনেকগুলো মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল। এগুলো দেখার পরে কিজুল এই গুন্ডাকে জিজ্ঞেস করে যে এই মেয়েদেরকে দিয়ে তোমরা কি করাও। তখন এই গুন্ডা হাসতে হাসতে বলে এই মেয়েদেরকে দিয়ে আমরা ভাড়ার প্রেগনেন্সি করাই। আসলে যেই বড়লোক কাপলদের বাচ্চা হয় না, তারা এই মেয়েদের সাহায্যে তাদের বাচ্চার জন্ম দেয়। আর যেহেতু এই মেয়েগুলো ঘর থেকে পালিয়ে এসেছে, এই জন্য তাদেরকে কিডন্যাপ করলে কেউ কমপ্লেনও করে না আর কেউ খুঁজতেও আসে না। তবে এগুলো শোনার পরে কিজুল অনেক বেশি রাগ হয়ে যায় আর সে গুন্ডাকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে। তবে তখন সে দেখতে পারে মধ্যে একটা মেয়ের অবস্থা অনেক খারাপ হয়েছিল। সেই মেয়ের অনেক জ্বরও হয়েছিল এবং তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল।
এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা প্রথমে এই মেয়েকে নিয়ে হসপিটালে যাবে, এরপরে পুলিশকে সঙ্গে নিয়ে এসে বাকি মেয়েদেরকে উদ্ধার করবে। তবে যখন তারা এই মেয়েটাকে নিয়ে বাইরে আসে তখন গুন্ডাদের একটা বিশাল বড় গ্যাং তাদের সামনে চলে আসে। যদিও কিজুল আর হিউল কোনো রকমে তাদেরকে একটু পেছনে ঠেলে রেখেছিল, তবে একটু পরে যখন এই গুন্ডাদের বস চলে আসে তখন তারা আর কোনোভাবে কিছু করতে পারে না। এই গুন্ডাদের বস অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই জন্য সে তাদের দুজনকে ধরে ধোলাই করে তাদের দুজনকে বেহুশি করে ফেলে। একটু পরে কিজুল জ্ঞান ফিরে পায় আর সে কোনো রকমে হিউলের জ্ঞানও ফেরায়। তারা দেখতে পারে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই জন্য সেখান থেকে কোনো রকমেই কিজুল নিজেকে ফ্রি করে। একটু পরে সে হিউলকেও ফ্রি করে। আর যখন তারা বাইরে বের হওয়ার ট্রাই করছিল তখন তারা দেখতে পারে সমস্ত গুন্ডারা ফ্লোরে শুয়ে আছে। তবে কিজুল হিউলকে সাবধান করে বলে যে ভুলেও শব্দ করতে যাবে না, তাহলে আমাদের খেলা এখানেই শেষ। তবে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন হিউলের ঘড়ির অ্যালার্ম বেজে যায়, যেই জন্য সমস্ত গুন্ডারা জেগে যায়। এই জন্য তারা দুজনও সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। তারা যেই কোনো ওয়েতে পুলিশ স্টেশনের দিকে যাওয়ার ট্রাই করছিল। যখন তারা মেন রোডে চলে আসে তখন তারা পুলিশ স্টেশনের দিকে যাওয়া শুরু করে, তবে গুন্ডারাও তাদেরকে ফলো করেই যাচ্ছিল। গুন্ডাদের বসও তাদের পেছনে লেগে গিয়েছিল, কিন্তু তারাও সম্পূর্ণ শক্তি দিয়ে দৌড়ে ফাইনালি পুলিশ স্টেশনের সামনে চলে আসে, যেই জন্য গুন্ডারা তাদেরকে ফলো করে না। তবে এখন তারা দুজন এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে এই গুন্ডারা এখন মেয়েদেরকে নিয়ে তাদের অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবে। এই জন্য তারা দৌড়ে পুলিশ স্টেশনে আসে আর অফিসারকে বলে তাদের সঙ্গে দ্রুত বাহিনী নিয়ে যাওয়ার জন্য, কারণ সেই মেয়েদের জীবন ঝুঁকির মধ্যে আছে। তবে অফিসার তাদের কাছে তাদের আইডি কার্ড চাই, তবে যেহেতু সেই গুন্ডারা তাদের আইডি কার্ড রেখে দিয়েছে এই জন্য তারা দেখাতেও পারছিল না। তবে অফিসার কোনোভাবেই তাদের কথা শুনছিল না। সে বলছিল যে তুমি আমাদের সঙ্গে আগে চলো, পরবর্তীতে আমরা আইডি কার্ড দেখাবো, কারণ যদি আমরা এখন না যাই তাহলে সেই মেয়েগুলোকে মেরে ফেলা হবে। তবে অফিসার তাকে বলে প্রথমে তোমাকে কমপ্লেন করতে হবে, আর কমপ্লেন করার জন্য আইডি কার্ড থাকা জরুরি, আমাদেরকে নিয়ম ফলো করতে হবে। তবে এইটা শোনার পরে কিজুল অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তাকে গালাগালি করে বলে যে যদি সেই মেয়েদের সাথে কিছু একটা হয়ে যায় তাহলে কি সেই সমস্ত দায়ভার তুই নিবি? নিয়ম কি মানুষের জীবনের চাইতে বড় হয়ে গেল নাকি? এগুলো বলে সে চিল্লাচিল্লি করা শুরু করে, কিন্তু অফিসার তাদেরকে হুমকি দিয়ে বলে যে যদি তারা এখান থেকে না যায় তাহলে সে ইলেকট্রিক গান দিয়ে তাদেরকে শ্যুট করবে। তবে যেহেতু কিজুল চিল্লাচিল্লি করেই যাচ্ছিল এই জন্য অফিসার তাকে ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে দেয় আর তারা দুজন সেখানেই বেহুশ হয়ে যায় আর সারা রাত তারা পুলিশ স্টেশনেই পড়ে থাকে। এখন তাদের এই দুজনের খবর ইউনিভার্সিটি পর্যন্ত চলে যায়, এই জন্য তাদের প্রফেসর এবং সিনিয়র পুলিশ অফিসার পরদিন সকালে এখানে চলে আসে আর তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। এরপর তারা প্রফেসরকে সঙ্গে নিয়ে চলে আসে সেই লোকেশনে যেখানে সেই মেয়েগুলোকে রাখা হয়েছিল। তবে এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই গুন্ডারা মেয়েদেরকে নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তবে প্রফেসর এই জিনিসগুলো দেখার পরে বলে যে আসলে এমন একটা কেস আমিও আগে সলভ করেছিলাম, তবে এই কেসগুলো সাধারণ কোনো পুলিশরা সলভ করতে পারে না। এগুলো সলভ করতে বড় একটা বাহিনী লাগে এবং অনেক মাসের একটা পরিকল্পনা নিয়ে এগোতে হয়, এত সহজে কেসগুলো সলভ করা যায় না। আর যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট এখন অন্য একটা কাজে ব্যস্ত আছে এই জন্য এই কেসটা আমরা পরে দেখে নেব। তবে তখন হিউল তাকে বলে যে কিন্তু স্যার আপনিই তো আমাদের শিখিয়েছিলেন যদি কোনো মেয়ে কিডন্যাপ হয়ে যায় তাহলে 7 ঘন্টা পরে রিস্ক আরও বেড়ে যায়। তখন প্রফেসর বলে যে হ্যাঁ আমি জানি তোমাকে আমি শিখিয়েছিলাম, তবে এখন যেহেতু ডিপার্টমেন্ট অন্য একটা কাজে ব্যস্ত আছে আর আমাদেরকে অন্য মানুষের জীবনও সেভ করতে হবে, এই জন্য আমাদের করার মতো কিছুই নেই। তবে হিউল তাকে বলে যে সেই গাড়ির নাম্বারটা আমার মুখস্থ আছে। তবে প্রফেসর তাকে বলে যে আমরা 2-3 জন মিলে এই কেসটা সমাধান করতে পারবো না, আমাদেরকে পুরো ডিপার্টমেন্টের সঙ্গে মিলে কাজ করতে হবে। তবে যেহেতু তারা বারবার করে রিকোয়েস্ট করছিল এই জন্য প্রফেসরও হার মেনে ফাইনালি সেই গাড়িটাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার পরিচিত একটা অফিসারকে কল দিয়ে সেই গাড়ির নাম্বারটা দিয়ে গাড়িটাকে খুঁজে বের করতে বলে। তবে দুর্ভাগ্যের ব্যাপার ছিল সেই গাড়িটার রেজিস্টারই করা ছিল না, যার মানে এখন সেই গাড়িটা বের করতে হলে তাদেরকে শহরের সমস্ত সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে চেক করতে হবে। তবে প্রফেসর অলরেডি বলে দিয়েছিল যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট অন্য একটা কাজে ব্যস্ত আছে, এই জন্য তারা চাইলেও এখন এই কাজটা করতে পারবে না। এই জন্য প্রফেসর তাদেরকে বলে যে তোমরা এই কেস সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দাও আর আমার সঙ্গে এখনই ইউনিভার্সিটিতে চলো, এই কেসটা আমরা পরে সমাধান করে ফেলবো। তবে অবশ্যই মাথায় রাখবে যদি তোমরা পরবর্তীতে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করো তাহলে তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। এই জন্য তারা বাধ্য হয়ে প্রফেসরের সঙ্গে আবারও ইউনিভার্সিটিতে চলে আসে। তবে এখানে আসার পরেও তাদের মাথা থেকে কোনোভাবেই সেই মেয়েদের কথা সরছিল না, তারা বারবার সেটা নিয়ে চিন্তা করছিল। আর এখানে তারা হিজুলের থেকে জানতে পারে যে তাদের যেই ম্যাডাম ট্রেনিং করিয়েছিল বর্তমানে সিসিটিভি ডিপার্টমেন্টে সেই ম্যাডাম ইনচার্জের দায়িত্ব পালন করছে। এই জন্য তারা দুজন মিলে ফাইনালি সেই ম্যাডামকে কল দিয়ে বলে যে ম্যাডাম আমাদের একটা বন্ধুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে সেই গাড়িটা রেজিস্টার করা নেই, এই জন্য আপনি কি সিসিটিভি ফুটেজ দেখে সেই গাড়িটা কোথায় আছে আমাদেরকে বলতে পারবেন? তখন ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে আমি বের করতে পারবো, তবে এমনটা করতে কয়েকদিন সময় লাগবে। এই জন্য তারা ম্যাডামকে সেই গাড়ির নাম্বারটা বলে দেয়।
আর এরপর তারা প্রফেসরের নাম ব্যবহার করে 2টা হ্যান্ডকাপ এবং 2টা ইলেকট্রিক গান বের করে নিয়ে আসে। আসলে তারা সেই গুন্ডাদেরকে ধরার পুরো প্ল্যানিং করে বেরিয়েছিল। এরপরে তারা এই 3 দিন নিজেদেরকে কঠোরভাবে ট্রেন করা শুরু করে। তারা মার্শাল আর্ট প্র্যাকটিস করে এবং নানানভাবে নিজেদেরকে এক্সপার্ট করার ট্রাই করে। 3 দিন পরে যখন ম্যাডাম তাদেরকে কল দিয়ে সেই গাড়ির নাম্বার দিয়ে দেয়, তখন তারা ইন্টারনেটে সার্চ করে জানতে পারে যে আসলে সেই লোকেশনটা হচ্ছে একটা হসপিটাল। আসলে তারা বুঝতে পারে সেই হসপিটালে পরের দিন সেই মেয়েদের অপারেশন করা হবে। এরপরে আমরা হসপিটালের ডক্টরকেও দেখতে পারি। আমরা জানতে পারি এই ডক্টর এবং সেই গুন্ডাদের বাহিনী তারা সবাই মিলিত ছিল। আসলে এই ডক্টর বড়লোক কাপলদেরকে টার্গেট করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিত এবং সেই গুন্ডাদের মাধ্যমে মেয়েদেরকে কিডন্যাপ করিয়ে তাদের মাধ্যমে প্রেগনেন্ট করিয়ে বড়লোকদের বাচ্চা দিত। এরপরে পরদিন সেই গুন্ডারা সমস্ত মেয়েদেরকে নিয়ে হসপিটালে চলে আসে। আমরা জানতে পারি হসপিটালে এই কাজগুলো লুকিয়ে করা হতো। আর অন্যদিকে ইউনিভার্সিটি থেকে হিওল আর কিজুল সকালবেলায় বেরিয়ে এসেছিল। তারা আজকে গুন্ডাদেরকে পেটানোর প্রিপারেশন নিয়ে এসেছিল। এই জন্য তারা সরাসরি গুন্ডাদের সামনে চলে আসে আর তাদেরকে ধরে পেটানো শুরু করে। যদিও গুন্ডারাও তাদেরকে মারা শুরু করে, তবে যেহেতু তারা আজকে প্রিপারেশন নিয়ে এসেছিল, এই জন্য তারা এক এক করে গুন্ডাদেরকে পেটাতে পেটাতে এক এক করে তাদের সবাইকেই বেহুশ করে ফেলে। তবে এমনটা করতে গিয়ে হিওলের বাঁ হাতটা ভেঙে যায়। তবে এরপর যখন তারা লিফট দিয়ে উপরে আসে, তখন লিফটের দরজা খুলতেই গুন্ডাদের বস তাদের উপরে আক্রমণ করে দেয়। আর যেহেতু বস অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই জন্য তারা দুজনেও বসকে কন্ট্রোল করতে পারছিল না। যদিও কিজুল চাইছিল বসের হাতে হ্যান্ডকাপ পরে তাকে কাবু করতে, তবে বস তাদেরকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে। তবে তারা দুজনও বসকে অনেক রকম করে পেটানো শুরু করে। আর ফাইনালি একটা পর্যায়ে তারা বসকে একটু আহত করে ফেলে। আর যখন কিজুল দেখতে পারে বসের শক্তি একটু কমে গেছে, তখন সে তার টাইকোয়ান্ডোর টেকনিক ব্যবহার করে বসের উপরে বারবার আক্রমণ করে বসের অবস্থা অনেকটাই খারাপ করে ফেলে। আর ফাইনালি এই সুযোগ নিয়ে তারা বসের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, যেই জন্য বস পুরোপুরি বন্দী হয়ে যায়। এরপরে তারা দৌড়ে অপারেশন থিয়েটারে চলে আসে। আর এখানে কিজুল ডক্টরকে জোরে একটা পাঞ্চ করে ফাইনালি অপারেশন সেখানেই বন্ধ করে দেয় আর সমস্ত মেয়েদেরকে সেভ করে। এরপর সে প্রফেসরকে কল দিয়ে এখানে পুলিশ ফোর্স ডেকে এনে সমস্ত গুন্ডাদেরকে ধরিয়ে দেয় আর সেই মেয়েদেরকেও এমন করে সেভ করে ফেলে। তবে যেহেতু তাদেরকে মানা করা সত্ত্বেও তারা দুজন এই কেসের মধ্যে দ্বিতীয়বার নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, এই জন্য এখন তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। এরপরে আমরা কয়েকদিন পরের সিন দেখতে পারি। আমরা দেখতে পারি তারা দুজন যা কিছুই করেছে সেগুলো এখন বড় বড় অফিসারদের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য এখন সবাই মিলে মিটিং করবে যে আসলেই তাদেরকে ইউনিভার্সিটিতে রাখা উচিত হবে কিনা। এই জন্য প্রফেসর ইয়ান শুরুতেই তাদের দুজনকে জিজ্ঞেস করে যে যদি তোমাদের দুজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়, তাহলে তোমাদের কি মনে কোনো আফসোস থেকে যাবে? তখন তারা দুজন প্রাউডলি বলে যে না স্যার, আমাদের মনে কোনো আফসোস থাকবে না, কারণ আমরা ভুল কিছু করিনি। তবে আমরা এখান থেকে যেতে চাই না। আসলে আমরা এখানে অনেক কিছু শিখেছি এবং সেই শেখা জিনিসগুলোর মাধ্যমেই আমরা সেই মেয়েগুলোকে সেভ করেছিলাম। আর এই জিনিসগুলোকে ভবিষ্যতে ব্যবহার করে আমরা আরও মানুষকে বাঁচাতে চাই, আমরা পুলিশ অফিসার হতে চাই। এরপরে যখন প্রফেসর ইয়াং মিটিংয়ে চলে আসে, তখন এখানে একটা মহিলা পুলিশ অফিসার তাদের দুজনের প্রশংসা করা শুরু করে। সে বলে যে তাদেরকে তো প্রমোশন দেওয়া দরকার, তারা অনেক বড় একটা কাজ করে ফেলেছে, তারা ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে। তবে এখানে কিছু পুলিশ অফিসার ছিল যারা তাদের বিরুদ্ধে বদনাম করছিল। তারা বলছিল যে তারা এখনও পুলিশ অফিসার হয়নি, তারা নিয়ম ব্রেক করে অলরেডি আসামি ধরতে চলে গিয়েছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে তো ভবিষ্যতে সমস্ত স্টুডেন্টরাও এসে আসামি ধরা শুরু করবে। এমনটা চলে দেশের পরিস্থিতি কী হবে? তবে তখন সেই মহিলা বলে যে তারা কোনো সাধারণ স্টুডেন্ট না, তারা হচ্ছে সেই স্টুডেন্ট যারা ভবিষ্যতে পুলিশ অফিসার হবে, এই জন্য তাদের সাথে অন্য কারোর তুলনা হয় না। এগুলো শোনার পরে এখানে সবচেয়ে বড় যেই পুলিশ কর্মকর্তা ছিল সে প্রফেসর ইয়ানকে জিজ্ঞেস করে যে এই বিষয়ে আপনার মতামত কী। তখন প্রফেসর ইয়াং তাদের সবাইকে বলে যে যদি তারা সেই কেসটা ভুলে গিয়ে ইউনিভার্সিটিতে ট্রেনিং করতো তাহলে হয়তোবা তাদেরকে বের করা হতো না, কিন্তু সেই মেয়েগুলোর জীবন আর সেভ হতো না। তাদের জন্যই সেই মেয়েগুলোর জীবন সেভ হয়েছে। আপনারা যাই বলুন না কেন, আমি তাদের জন্য প্রাউড ফিল করি যে তারা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট। এগুলো বলে সে এখানে সবার মুখ বন্ধ করে দেয়। এই জন্য ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে না, তবে তাদের গ্রাজুয়েশনের মেয়াদ 1 বছর বাড়িয়ে দেয়া হবে। মানে তারা এখন 4 বছরে গ্রাজুয়েট হয়ে যেত, কিন্তু এখন তাদেরকে 5 বছর ট্রেনিং করতে হবে। এই খবরটা এসে প্রফেসর ইয়াং তাদের দুজনকে দেয় আর এরপর সে নিজে তাদেরকে স্যালুট করে তাদেরকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুজনও প্রফেসর ইয়াংকে স্যালুট করে আর তারা যেই সিদ্ধান্তে খুশি হয়েছে সেই ব্যাপারটা জানিয়ে দেয়। এরপরে এমন করেই কয়েক মাস পার হয়ে যায়। আমরা দেখতে পারি যখন একদিন তারা ইউনিভার্সিটির বাইরে কাজ করছিল, তখন তাদের সাথে মিট করার জন্য সেই মেয়েটা মানে ইয়ানজু চলে আসে, মানে যাকে তারা সেভ করেছিল। সে এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করে বলে যে তোমরা হচ্ছ গিয়ে আসল হিরো, কারণ তোমাদের জন্যই আজকে আমি জীবিত আছি। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা
এখানেই শেষ হয়ে যায়।